তো নমস্কার বন্ধুরা, এসআইপি দর্শনে আপনাদের স্বাগত। আমি সৌভিক। আচ্ছা, আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট কেন করব? ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা কি? তো তার গুরুত্বটা কি সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ইনভেস্টমেন্ট কি ধরনের অ্যাসেটসে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট হয় এবং তার মধ্যে বেস্ট ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড এবং গোল্ড সেটাও বা কেন সেই ধরনের বিষয়টা নিয়ে পুরোটা আলোচনা করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট করার গুরুত্ব কি, ইনভেস্টমেন্ট কেন করব? তো একটা সিনারিও দেখুন এখানে, কে দুজন বন্ধু রাম এবং শ্যাম। তো দুজন বন্ধু একসঙ্গে কলেজ পাস হওয়ার পরে একটা কোম্পানিতে জব লেগেছে, চাকরি লেগেছে। তো তারা দুজনেরই বেতন এখানে 50,000। তো একজন ওই 50,000 বেতনের মধ্যে কি করলো না, প্রথমে একটা লাক্সারি গাড়ি কিনলো, বাইক কিনলো, ধরুন এখানে রয়্যাল এনফিল্ড কিনলো। আর বাকি কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট সে শপিংয়ে ইনভেস্ট করে এবং ট্রাভেলের ক্ষেত্রে ব্যয় করে দেয় এবং বিভিন্ন ধরনের পার্টি করে, আড্ডা করে, ঠিক আছে। তো আরেকটা বন্ধু কি করলো, ওই 50,000-এর মধ্যে নিজের স্কিল, নিজের ডেভেলপমেন্টের জন্য, নিজের এডুকেশনের জন্য কিছুটা পয়সা ব্যয় করে, ইনভেস্টমেন্ট করে এবং একটা মোটামুটি মিউচুয়াল ফান্ড, একটা এসআইপিতে ইনভেস্টমেন্ট মান্থলি হিসাবে 5,000 করে। তো 20 বছর পেরিয়ে যাওয়ার পরে দেখা যায় যে যে বন্ধুটা মান্থলি মোটামুটি এক্সপেন্স করতো, যে স্পেন্ডিং করতো যে টাকাগুলো, তার ক্ষেত্রে এখানে 20 বছর পরে তার তার কাছে যে ওয়েলথ আছে সেটা অলমোস্ট জিরো। কারণ কি, সে প্রত্যেক মাসে যা পয়সা আসতো খরচা করে দিত, তো তার জন্য তার কাছে জিরো। আর বয়স বাড়ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেডিকেল ইস্যু আছে, প্লাস ইনফ্লেশন আছে। তো সেইগুলোর ক্ষেত্রে তার কাছে মেন্টাল একটা মানে মতলব ট্রেস আসছে কি মেন্টাল ভাবে সে আনস্টেবল হচ্ছে, যে তার কাছে পয়সা নেই, সে মেন্টালি একটু আনস্টেবল হয়ে থাকলো। আর বিভিন্ন পার্টি, ফাস্টফুড ইত্যাদি খাওয়ার জন্য তার হেলথ ইস্যুস তার শরীরে দেখা দিল আস্তে আস্তে করে 20 বছর পরে। যেখানে রামের কন্ডিশন কি হলো, রাম এই মুহূর্তে পয়সা, ওই যে ইনভেস্টমেন্ট করেছিল, ওই ইনভেস্টমেন্ট থেকে সে মোটামুটি একটা ঘর কিনে ফেললো এবং তার কাছে বর্তমান 50 লাখ টাকার কর্পাস আছে, 50 লাখ টাকা ডিপোজিট অ্যামাউন্ট আছে, ইনভেস্টমেন্ট হিসেবে 50 লাখ টাকার ডিপোজিট অ্যামাউন্ট আছে। এবং সে যে নিজের এডুকেশন আর নিজের পারফরমেন্স, নিজের স্কেল বাড়ানোর জন্য যে টাকা খরচা করত, তার জন্য তার স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। 20 বছর পরে সিনিয়রিটি দু বন্ধুর ক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে তার স্যালারি 2 লাখ টাকা। তো এইখানে আপনি বুঝতে পারলেন যে রাম ও শ্যাম দুজনের লাইফস্টাইল চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু ইনভেস্টমেন্ট বা এটা আপনি যেটা বলতে পারেন যে দুজনের লাইফ কিভাবে তারা স্পেন্ড করেছে এবং পরবর্তীকালে তাদের রিটায়ারমেন্টের সময় তাদের যে অবস্থা, ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন, সেটা আপনি কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে পারেন। তো ইনভেস্টমেন্ট আমরা কেন করব? শুধু এটা যে যারা সার্ভিস হোল্ডার আছে তাদেরকে ইনভেস্টমেন্ট করা উচিত, বিজনেসম্যানদের ইনভেস্টমেন্ট করা উচিত, এরকম নয়। বিজনেসম্যানদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে কি হয়, আপনি বলবেন যে আমার তাহলে তো ব্যবসায় পয়সা লাগিয়ে লাভ আছে, ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে লাভ আছে, কিন্তু সেরকম নয়। ধরুন আপনি আপনার কোনো কাপড়ের দোকান, তো কাপড়ের দোকানের ক্ষেত্রে বিজনেস আপনি ভালোভাবে রানিং করছেন, বিজনেস ভালো চলছে, বিজনেস গ্রো হচ্ছে বিজনেস। তো হঠাৎ করে কোনো জায়গায় একটা আপনার দোকানের আগে সামনে দাঙ্গা লেগে গেল। তো পাবলিক রাগে ক্ষোভে মোটামুটি দাঙ্গা যারা করছিল তারা আপনার দোকান ভাঙচুর করলো, পুড়িয়ে দিল। তো ইনিশিয়াল আপনার পুরো দোকানের যা ক্যাপিটাল ছিল পুরো লস হলো। এইখানে আপনার যদি ইনভেস্টমেন্ট থাকতো তাহলে আপনি রিভাইভ করতে পারতেন ভালোভাবে।
আর আপনি ইনভেস্টমেন্ট করেননি, পুরো পয়সা আপনি বিজনেসে লাগিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি বলুন আপনার পরিস্থিতি কি হবে? তো ইনভেস্টমেন্ট শুধু চাকরিওয়ালাদের জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন, নরমাল বিজনেস হোল্ডারদের জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন এরকম নয়। ইনভেস্টমেন্ট খুব একটা গুরুত্বপূর্ণ, মানুষের সময়কালের উপরে খুব একটা গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে? তো এইবারে আপনি বলবেন যে ইনভেস্টমেন্ট কোথায় করা যায়? ইনভেস্টমেন্ট কোথায় করা যায়? ইনভেস্টমেন্ট অনেক জায়গায় করা যায়। মেইনলি যে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করা হয় সেটা হচ্ছে, প্রথম তো আপনি গোল্ড, মিউচুয়াল ফান্ড, হ্যাঁ না? প্রপার্টিতে ইনভেস্ট কেউ করতে পারে, অনেকে এফডিতে ইনভেস্ট করে এবং এলআইসিতে ইনভেস্ট করে, ঠিক আছে? তবে এই সবগুলোর থেকে গোল্ড আর মিউচুয়াল ফান্ড কিন্তু হিসেবে, ইনভেস্টমেন্ট হিসেবে অনেক বেটার। তার কারণটা কি? প্রথম কথা হচ্ছে, দুটো জিনিস একসঙ্গে বলছি। প্রথম জিনিস হচ্ছে, আপনি গোল্ডে ইনভেস্ট করুন অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, সেটা কিন্তু লিকুইড মানে আপনি যদি আজকে বলেন, তো আপনার কি 2-4 দিন 5 দিনের মধ্যে কিন্তু আপনার কাছে পয়সা চলে আসবে, যেটা আপনার প্রপার্টির ক্ষেত্রে বা এলআইসির ক্ষেত্রে ঠিকমতো পসিবল নয়। আপনি মিউচুয়াল ফান্ড একটা করেছেন, মিউচুয়াল ফান্ড করার পরে আপনি কোনো একটা আপনি প্রবলেমে পড়লেন, আপনার মেডিকেলের জন্য ইমার্জেন্সি 3-4 লাখ টাকা দরকার আছে, আপনি কিন্তু ইজিলি সেটাকে আপনি তুলে নিতে পারবেন উইথ জিরো, যেটাকে আমরা বলি চার্জ, যেটা চার্জ লাগে, জিরো, কোনো চার্জ দিতে হবে না। যেটা ইনভেস্টমেন্ট টোটাল হয়ে আছে, আপনার কর্পাস রেডি আছে, টোটাল ইনভেস্টমেন্ট কর্পাস রেডির পুরো পয়সাটা আপনি উইথড্রল করতে পারেন। গোল্ড কি? গোল্ড থাকলে লিকুইডিটি, আপনি বিক্রি করুন, চলে আসুন। নর্মাল গোল্ডেন মিউচুয়াল ফান্ডও আছে, সেখানেও সেম জিনিস, আপনি একটা ক্লিক করলেন, আপনার অ্যাকাউন্টে পয়সা ক্রেডিট হয়ে যাবে। এবারে মিউচুয়াল ফান্ড পার্টিকুলার যদি আমরা দেখি যে মিউচুয়াল ফান্ড বেস্ট কেন? মিউচুয়াল ফান্ড এই জন্য বেস্ট, আপনার পয়সা ম্যানেজ করছে কে? না একজন ফান্ড ম্যানেজার। ধরুন এইচডিএফসিতে করেছেন কি এসবিআই করেছেন, তাদের যে প্রফেশনাল টিম আছে না, তারা ডিসাইড করছে যে আপনার পয়সাটা, হ্যাঁ না, সামনে কোথায় আমি পয়সাটাকে ইনভেস্ট করব, সেখান থেকে আমার ভালো রিটার্ন আসবে, তারা ডিসাইড করছে। একজন প্রফেশনাল ম্যানেজমেন্ট লোক কিন্তু ইনভেস্টমেন্টটাকে, আপনার যে ইনভেস্টমেন্টটা, আপনি যে পেমেন্টটা, আপনি যে পয়সাটা দিচ্ছেন কোম্পানিকে, তো সেখানে কিন্তু একটা প্রফেশনাল লোক ম্যানেজ করছে। এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। আর কি না, ট্যাক্স বেনিফিট কিছু আছে, হ্যাঁ না? আর কি, আপনার ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাইড মানে কি? ডাইভার্সিফাইড মানে বিভিন্ন দিকে ইনভেস্টমেন্ট। আপনি কখনো দেখবেন যে গোল্ডের রিটার্ন বেশি, কখনো ইকুইটি রিটার্ন বেশি, কখনো দেখবেন এই গোল্ড ইকুইটি নিচে আছে, এফডি রিটার্ন বেশি। তো প্রফেশনালভাবে ম্যানেজ করছে, ডাইভার্সিফাইড করা আছে। ইভেন কি যদি সমস্ত পয়সা ইকুইটি ফান্ডে লাগানো আছে, ইকুইটি ফান্ডের মধ্যে বিভিন্ন সেক্টরে লাগানো আছে। বিভিন্ন সেক্টর মানে কিরকম? ধরুন ব্যাংকিং একটা সেক্টর, হ্যাঁ না? ফার্মাসিউটিক্যাল একটা সেক্টর, মানে মেডিকেলের ইকুইপমেন্ট বা ওষুধ একটা সেক্টর, ঠিক আছে? অটোমোবাইল, গাড়ি তৈরি, এটা একটা সেক্টর। তো আপনার পয়সাটাকে ডাইভার্সিফাইড মানে অটোমোবাইলে কিছু, ব্যাংকিং সেক্টরে কিছু, হ্যাঁ না? আপনার ফার্মাসিউটিক্যালে কিছু, হ্যাঁ না? ডিফেন্সে কিছু, এরকমভাবে কিন্তু ডাইভার্সিফাইডভাবে ভালোভাবে ওখানে কিন্তু পয়সা ওখানে ম্যানেজ, যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজার হয় তারা কিন্তু ম্যানেজ করছে। এবারে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রসেসটা আমরা দেখব। মিউচুয়াল ফান্ড, দেখুন মিউচুয়াল ফান্ড তো অ্যাকচুয়ালি যদি দেখি আমরা যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, সেখানে এটা দেখতে হবে আপনাকে যে অ্যাকচুয়ালি যে ফান্ড হাউস আছে, যে আমরা বলি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যেমন এইচডিএফসি আছে, আইসিআইসিআই আছে, এক্সিস আছে, এলআইসি আছে, এসবিআই আছে, ব্যাংক অফ বরোদা আছে, ইত্যাদি যে সমস্ত ফান্ড হাউস আছে, কোম্পানিগুলো আছে। তো কোম্পানিগুলো বিভিন্ন পাবলিকের কাছ থেকে কিন্তু পয়সা কালেক্ট করে, ঠিক আছে? ওই পাবলিকের পয়সা কালেক্ট হওয়ার পরে যে ফান্ড ম্যানেজার আছে, সে এবারে তার নিজের দক্ষতা বা তার টিমের সাহায্যে সে চিন্তা করে যে আমি কোথায় পয়সাটাকে ইনভেস্ট করব। সে ইনভেস্ট করলো, ইনভেস্টমেন্ট করার পরে তো তার পয়সা, তার ইনভেস্টমেন্ট গ্রো হচ্ছে, ধরুন 10 কোটি টাকা ওই ফান্ডের ম্যানেজারের কাছে এসলো।
আসার পরে ওই পয়সাটা গ্রো হচ্ছে। আপনার যে পয়সাটা কিন্তু যেখানে ইনভেস্ট করছে, যত পার্সেন্ট, যত শতাংশ আপনি ইনভেস্ট করেছেন, সেই পার্সেন্টেজ হিসেবে কিন্তু ওটা গ্রো করতে থাকবে। তো এইখানে এবারে এই যে প্রফিটটা আসছে, এই প্রফিটটা কিন্তু সোজাসুজি যারা ইনভেস্ট করেছে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এবং বদলে একটা চার্জ, আপনার পয়সাটা যে ম্যানেজ করেছে তার একটা চার্জ এখানে নিচ্ছে। আরেকটা উদাহরণ দিই, ধরুন 10জন ব্যক্তি মিলে একজন ভালো এক্সপার্টকে, যে ইনভেস্টমেন্ট ভালোভাবে বোঝে, কোথায় লাগালে কি হবে কি না হবে, তো তাকে 10জন ব্যক্তি মিলে 10 লাখ করে 1 কোটি টাকা দিল ধরুন। ইভেন ধরুন ছাড়ুন, 1 কোটি টাকা ছাড়ুন, 1 লাখ টাকা করে 10 লাখ টাকা দিল। তো একজন ব্যক্তির উপরে দায়িত্ব দিল। একজন ব্যক্তি সে এবারে ডিসিশন নিচ্ছে যে ওই টোটাল পয়সাটা কোথায় লাগাবে, এফডিতে কতটা লাগাবে, গোল্ডে কতটা লাগাবে, সিলভারে কতটা লাগাবে, এবং শেয়ার মার্কেটে কতটা পরিমাণ কার কার শেয়ার কতটা পরিমাণ কিনবে, এবং কোন মানে কখন বিক্রি করবে শেয়ার, কখন হোল্ডিং রাখবে শেয়ার। তো সে চিন্তা ভাবনা করে রিটার্ন দিচ্ছে। এবারে আপনি যে 10 লাখ টাকা 10জন মিলে দিয়েছিল, ঠিক আছে, তাদের পয়সা একজন ব্যক্তিকে দেওয়া ছিল। তো একজন ওই ব্যক্তি ম্যানেজ করার পরে 3 বছরের মধ্যে দেখা গেল যে ওই 10 লাখ টাকা 20 লাখ টাকা বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো প্রত্যেক ব্যক্তি 1 লাখ করে দিয়েছিল। এখন প্রত্যেক ব্যক্তি যে তুলতে চাইবে সে কত করে পাবে? 2 লাখ টাকা করে পাবে, কারণ 1 লাখ টাকা দিয়েছিল 3 বছর আগে। এখন ওই পয়সাটা, টোটাল পয়সাটা দাঁড়িয়ে গেছে আপনার কত না, 20 লাখ টাকা। 20 লাখ টাকার ক্ষেত্রে এক একজন ব্যক্তি 2 লাখ টাকা পাবে। এবারে ওই পয়সাটা আরো গ্রো করে যদি আরো 3-4 বছর পরে দেখা যাবে যে 5 লাখ টাকা হলো, তো 5 লাখ, সরি, 50 লাখ টাকা হলো। তো 50 লাখ টাকার ক্ষেত্রে কি হবে, যে আপনার এক একজন ব্যক্তি কত পাবে, 5 লাখ টাকা করে পাবে। সিম্পল জিনিস মিউচুয়াল ফান্ড, এই জন্য। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।